নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনে মোদী সরকারের হ্যাট্রিক করানোর জন্য কিন্তু জান প্রাণ দিয়ে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির এবং সংঘ পরিবার থেকে শুরু করে বিজেপি। তারা জানে যে মোদির হ্যাট্রিক হওয়াটা খুব একটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু এবারে এই তৃতীয়বারের মোদী সরকারকে এমন একটা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনতে হবে যাতে যাতে তাদের যে নির্বাচনী ইস্তেহার আছে সেখানকার বেশ কিছু কঠিন সিদ্ধান্ত তারা একদম সঠিকভাবে নিতে পারেন, কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকবে না। আর এই রকম ম্যান্ডেট নিয়ে আসতে হলে বাংলা থেকেও যে একটা বড় সংখ্যক আসন দরকার আছে সেটা নিয়ে তারা একদম নিঃসন্দেহ হয়ে গেছেন। ফলে এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে বিজেপি বা গেরুয়া পরিবার তারা কিন্তু দ্বিমুখী একটা পরিকল্পনা নিয়ে চলছে এবং সেই দ্বিমুখী পরিকল্পনাটার দ্বিতীয় ভাগে কিন্তু একটা বড় জায়গা রয়েছে। কি দ্বিমুখী পরিকল্পনা? তাদের ধারণা হয়েছে বা তাদের যে বেসিক রিপোর্টটা গেছে হেড অফিসে, সেখান থেকে তারা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছেন যে এই বাংলায় বর্তমান শাসক দলের বিরুদ্ধে প্রচণ্ড রকম একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া রয়েছে এবং সেই অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া দিন দিন বাড়ছে একটাই কারণে, সেটা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এবং সেই দুর্নীতির অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে এবং আদালত যেভাবে চেপে ধরেছে তাতে আগামী দিনে আরও বেশ কিছু রাঘব বোয়াল কিন্তু জেলের পিছনে যাবে এবং সেই জায়গায় তদন্তকারী সংস্থা যাতে নিরপেক্ষভাবে এবং কোনো রকম কোনো লোকাল ইনফ্লুয়েন্স ছাড়াই এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করতে কিন্তু উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। এবং এর পাশাপাশি দ্বিতীয় যে জায়গাটা রয়েছে যে একদিকে তো দুর্নীতির অভিযোগ, তাতে জেল যাত্রা, নেতাদের এইসব নিয়ে মানুষের পারসেপশন চেঞ্জ হবে, কিন্তু সেই পারসেপশন চেঞ্জ হওয়ার পর সেই চেঞ্জ পারসেপশনটাকে ভোট বাক্সে টেনে নিয়ে যাওয়া, এর জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। এই সংগঠনকে শক্তিশালী করার প্রশ্নে তারা কিন্তু পুরো জিনিসটাকে আবার দুভাগে ভাগ করেছিলেন। একটা, বিজেপি তাদের নিজস্ব যে সাংগঠনিক জায়গা রয়েছে সেই জায়গা থেকে তাদের মতো করে করছে, যেটা প্রত্যেক সময় রাজনৈতিকভাবে তারা করে থাকে, সেটা তারা করছেই। কিন্তু এর পাশাপাশি নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে ময়দানে কিন্তু সক্রিয়ভাবে নেমেছিল আরএসএস সংঘ পরিবার। তারাও কিন্তু প্যারালাল একটা সংগঠন এই বাংলায় নির্বাচনের কাজে লাগাচ্ছে, কেননা বাংলার রাজনীতিটা কিন্তু অন্যান্য জায়গার থেকে ডিফারেন্ট এবং যে মডেলটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এইসব জায়গায় কিন্তু বিপুল একটা সাফল্য নিয়ে এসছে, সেই মডেলটাকেই কিন্তু পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং তার পার্ট হিসেবে ইতিমধ্যেই 294টা বিধানসভায় সেখানে কিন্তু পর্যবেক্ষক নিয়োগ হয়ে গেছে। আবার তাদের রিপোর্ট যেরকম যাচ্ছে তার প্যারালালি প্রত্যেকটা লোকসভা ধরে ধরে, অর্থাৎ 7টি করে বিধানসভা নিয়ে একটি করে কিন্তু পর্যবেক্ষক করা হয়েছে, তাদের রিপোর্ট যাচ্ছে। এর পাশাপাশি একদম ব্লক স্তরে, বুথ স্তর থেকেও তারা কিন্তু রিপোর্ট তুলে নিয়ে আসছে। এই গেল দুটি জায়গায় গেল। এবার তৃতীয় অস্ত্রে একটা শান দিতে চলেছে গেরুয়া শিবির এবং সেই জায়গাটায় কিন্তু তৃণমূলের কার্যত ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। কেন এই তৃতীয় জায়গাটা এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? আপনারা জানেন যে 2019-এ তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে ভরাডুবি হওয়ার পর যখন হাওয়াটা উঠে গিয়েছিল যে এই রাজ্য থেকে তৃণমূলের সরকারের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা, তখন কিন্তু তারা একটা মারাত্মক রাজনৈতিক কৌশল নেয়। সেটা হচ্ছে ভোট পরামর্শদাতা একটা সংস্থাকে তারা নিয়োগ করে, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক ছিল, কেননা প্রশাসনটাকে পঙ্গু করে দিয়ে সেই যারা পর্যবেক্ষক ছিলেন, যারা এই পরামর্শদাতা টিম ছিলেন, তারাই কার্যত বকলমে সরকার চালাচ্ছিলেন, প্রশাসনটা চালাচ্ছিলেন, এমন একটা অভিযোগ উঠেছিল। বা সরকারি পয়সা নয়ছয় করে এই রাজনৈতিক অ্যাক্টিভিটি করা হচ্ছিল, এইসব অভিযোগ উঠেছিল। কিন্তু আজকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেটা এন্ড অফ দ্য ডে রেজাল্ট দিয়েছিল এই টিমটার যে রিপোর্ট, সেখানে বহু প্রার্থী চেঞ্জ করা, বহু হেভিওয়েট মুখকে সরিয়ে দেওয়া, নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসা, কোন জায়গার মানুষ কি ভাবছেন সেরকম স্থানীয় স্তরে সেই প্রচারটাকে নিয়ে যাওয়া, এইটা কিন্তু তৃণমূলকে সাহায্য করেছিল। কিন্তু এই মডেলটা ইমপ্লিমেন্টেশন বা এই মডেলটাকে সামনে নিয়ে আসা, সেটা কিন্তু ভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি প্রথম করেছিল। আর তাই এবার কিন্তু তারা সেরকমই একটি নিরপেক্ষ তৃতীয় সংস্থাকে দায়িত্ব দিতে চলেছে। পশ্চিমবঙ্গের দায়িত্ব দিতে চলেছে মানে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়ে গেছে। মুম্বাইয়ের একটি সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, এই সংস্থা ময়দানে নেমে পড়েছে। তারা ইতিমধ্যেই রাজ্য স্তরের যে নেতারা আছেন তাদের সঙ্গে কথা বলে নিয়েছেন। এই সংস্থা কি করবে? এই সংস্থার সঙ্গে কেন্দ্রীয় বিজেপির চুক্তি হয়েছে।
ফলে বঙ্গ বিজেপির সঙ্গে তাদের খুব একটা বেশি লেনাদেনা থাকবে না। তারা একদম নিরপেক্ষভাবে কাজ করবে এবং নিরপেক্ষভাবে কাজ করে তারা মূলত দুটি বিষয় তুলে আনবে। এক, এই যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন এবং সেই সুবিধা পেয়ে তারা কতখানি রিয়েলাইজ করছেন, কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের কতখানি সহানুভূতি রয়েছে, তারা কতখানি ভোকাল, এবং এই সব তথ্যগুলো পাঠিয়ে তাদের মাধ্যমে প্রচারটা বাড়ানো যায় কিনা সেইটা একটা দিক দেখা হবে। এবার দ্বিতীয় যে জায়গাটা, সেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। দ্বিতীয় জায়গা তারা যেটা করবে, যে সাংগঠনিক দিক থেকে আরএসএস কাজ করছে, বিজেপি কাজ করছে, তারপরেও বুথ স্তরে কতখানি শক্তিশালী হয়েছে বিজেপি, সেই রিপোর্টটা কিন্তু তারা তুলে আনবে এবং এই রিপোর্টটা তারা একদম সরাসরি কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠাবে। এইবার এই যে ত্রিস্তরীয় একটা কার্যত নজিরবিহীন জায়গা তৈরি করে ফেললো বিজেপি, সেই জায়গাটা কিন্তু দুর্ভেদ্য হয়ে যাবে। অর্থাৎ একটি আসনে বিজেপি হারতে পারে, জিততে পারে, লো মার্জিন হতে পারে, বিশাল মার্জিন হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সেই জায়গাকার সম্ভাব্য ফলাফলটা কি সেটা কিন্তু আগেভাগেই একটা আগাম আঁচ তারা পেয়ে যাবে। একটা পার্টি রিপোর্ট যাচ্ছে, একটা আরএসএসের রিপোর্ট যাচ্ছে, এবার এই তৃতীয় নিরপেক্ষ সংস্থার রিপোর্টটা আসবে। এবার এই রিপোর্টটা ভোটের ফলের পরে যতটা ইম্পর্টেন্ট হবে, ভোটের ফলের আগে কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট হবে। কেননা এর আগে রাজ্য নেতাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ উঠেছিল, তারা মুখ বাঁচাবার জন্য, মান বাঁচাবার জন্য একটা মন গড়া রিপোর্ট নাকি সবসময় পাঠান। যেমন ধরুন, বুথ কমিটি তৈরি করতে বলা হয়েছে বা মণ্ডল কমিটি তৈরি করতে বলা হয়েছে, সেখানে যারা নেতাদের কাছের লোক বা সেই অর্থে কেউ নেই, তাদের সঙ্গে রাজনীতির সংস্পর্শ নেই, বাড়ির মামা, কাকা, দাদা, জ্যাঠা, বউ, পিসি, শালি, যাকে পেল নামটা দিয়ে শুধু ফিল আপ করে দিল, অর্থাৎ খাতায় কলমে কিন্তু বুথ কমিটি তৈরি হয়ে গেল। কিন্তু বাস্তবে যখন লড়াইয়ের ময়দানে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা ভূত কমিটি, অর্থাৎ বাস্তবের সঙ্গে অস্তিত্বহীন। এখন এরকম যদি সাংগঠনিক অবস্থা হয় তাহলে কিন্তু ভালো ফলাফল করা সম্ভব নয়। এবং 2021-এর যে জায়গাটায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা প্রচার করেছিলেন আপকি বার 200 পার, এবং সেই জায়গায় 200 তো অনেক দূরের কথা, 100 টাচ করতে পারেনি বিজেপি, 77-এ এসে থেমে যেতে হয়েছিল। যদি অনেকেই আঙুল তোলেন যে গণনার দিনের একটা স্ট্র্যাটেজি, একটা জিনিস হয়েছিল যেটার জন্য কিন্তু এত আসন কমে যায়, নাহলে বিজেপির আসন এত কম থাকতো না, 120-30 রেঞ্জে অন্তত বিজেপির আসন যেত। যাই হোক, সেটা তো কন্ট্রোভার্সিয়াল জায়গা, সেটা তো প্রুফ করার বাকি রয়েছে, কিন্তু সেই সংখ্যাটা যে 100 ক্রস করবে না, এই জায়গাটাই চলে আসবে। এবং গণনায় যে জিনিসটা হয়েছে সেটাও যে করতে পারেনি, সেটা তো সাংগঠনিক দুর্বলতার জন্য। অথচ খাতায় কলমে সেই সমস্ত জায়গায় দেখানো হয়েছিল, রাজ্য নেতাদের যে রিপোর্ট গিয়েছিল, যে সেখানে সমস্ত কিছু সরে গেছে, সমস্ত কিছু ঠিক আছে। এবং এই জায়গাটা বোঝার পরই কিন্তু তৎকালীন যারা রাজ্য নেতৃত্ব ছিল, যারা এখনও অনেক বড় বড় কথা বলেন, তাদের কিন্তু প্রায় সমস্ত নেতা নেত্রীদেরই কিন্তু সরিয়ে দেওয়া হয়, নতুন সেট আপ করা হয়, ভাবা হয় যে এই যে টেন্ডেন্সি, এই যে ট্রেন্ড, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আবারও যে রিপোর্টটা পাওয়া গেছে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন দেখুন বা মিউনিসিপ্যাল নির্বাচনগুলো দেখুন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে রিপোর্ট গিয়েছিল, কয়েকটি জেলা বা কয়েকটি জায়গা বাদ দিয়ে কিন্তু প্রত্যেক জায়গাকার রিপোর্টই ডিসঅ্যাপয়েন্টিং। এবং এই জায়গা থেকে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না আর গেরুয়া শিবির। তারা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই এই রাজ্য কমিটির যে রিপোর্ট, এই জেলা কমিটির যে রিপোর্ট বা মণ্ডল স্তরে, বুথ স্তরে, যেটাই হোক, যে রিপোর্টটা তাদের কাছে পৌঁছচ্ছে সেটা কতখানি বাস্তবের কাছাকাছি, সেটা যদি যে টার্গেট আছে তার থেকে অনেক পিছনেও হয়, অন্তত সেইটুকুনি রিয়েলাইজ করে রাজ্য স্তরের রিপোর্টটা তাদের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা কিন্তু ভেরিফাইড হবে এই তৃতীয় সংস্থার রিপোর্টটা দিয়ে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা পুরো ব্যাপারটা সেখানে সেট আপ করবে। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে দলের যিনি সাধারণ সম্পাদক আছেন, সেই সুনীল বানশালকে। এই সুনীল বানশাল আবার সর্বভারতীয় স্তরে বিজেপির লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে ব্যাক অফিস, যে আইটি সেক্টরের কাজটা হবে, সেইটা তিনি সম্পূর্ণটা দেখবেন। তার ফলে সুনীল বানশালের সঙ্গে এই যে সংস্থা, মুম্বাইয়ের সংস্থার কথা বললাম, তাদের কিন্তু একটা খুব ভালো লিঙ্ক আপ হয়ে আছে।
এবং সুনীল বানশালও কিন্তু এইখানে যে রিপোর্টটা পাবেন সেটা সম্পূর্ণ নিরপেক্ষ রিপোর্টটা পাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা স্ট্র্যাটেজি, প্ল্যানিং সমস্ত কিছু তারা ঠিক করতে পারবেন। এমনকি যখন কেন্দ্রীয় নেতারা বা বড় বড় মুখ, হেভিওয়েট মুখ তারা প্রচারে আসবেন, সেখানে কিন্তু তারা স্পেসিফিক জায়গার স্পেসিফিক ইস্যু নিয়ে অনেক বেশি কথা বলতে পারবেন, যেটা কিন্তু সাধারণ মানুষকে অনেক বেশি টাচ করে। এই জায়গার এই প্ল্যানিংটা করার জন্যই কিন্তু এই তৃতীয় সংস্থাকে দেওয়া হলো, এবং এর যে একটা ইম্প্যাক্ট আছে এই ঘটনা ঘটার পর, সেটা যে রাজ্য রাজনীতিতে শাসক দলকে যথেষ্ট বেকায়দায় ফেলবে সেটা কিন্তু ইতিমধ্যেই এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কিভাবে? যারা অনুপ্রাণিত সংবাদ মাধ্যম আছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রচার করতে শুরু করে দিয়েছেন যে সুকান্ত ও শুভেন্দুতে আস্থা নেই, সেই জন্য তৃতীয় সংস্থার উপর পুরোটা ছেড়ে দিয়েছে। যেটা সম্পূর্ণ ভ্রান্ত, যেটা সম্পূর্ণ ভুল খবর। সুকান্ত মজুমদার তিনি দলের রাজ্য সভাপতি, তিনি তার মতো করে কাজ করছেন। শুভেন্দু অধিকারী পরিষদীয় রাজনীতিতে আছেন, তিনি তার মতো করে করছেন। এবং যদি দেখেন যে শুভেন্দু অধিকারী কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তার জেলায় যে ফলাফলটা করেছেন বা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন, সেই জায়গাকার রিপোর্ট কিন্তু আছে এবং সেটা খুব পজিটিভ জায়গা। সুতরাং তাদের উপর যে আস্থা নেই এই খবরটা সম্পূর্ণ ভুল। উল্টে এটা হচ্ছে যে একটা ভেরিফিকেশন প্রসেস, যে ত্রিস্তরীয় ভেরিফিকেশন হবে। সংঘ পরিবার যারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজের সঙ্গে মিশে সামাজিক রিপোর্টটা তুলে আনবে, বিজেপি তারা রাজনৈতিকভাবে ময়দানে নেমে একটা রাজনৈতিক রিপোর্ট তুলে নিয়ে আসবে। দুটো রিপোর্টের ক্ল্যাশ হতে পারে বা দুটো রিপোর্ট ইকুয়াল হতে পারে। সেখানে তৃতীয় নিরপেক্ষ সংস্থার একটা রিপোর্ট যখন আসবে, তখন পুরো জিনিসটাকে ট্যালি করা, পুরো জিনিসটাকে কনসলিডেট করা অনেক ইজি হয়ে যাবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং করতে পারবে। এবং এই জায়গাটা করতে গিয়ে তারা আরেকটা জিনিসও তুলে আনতে পারবে, সেটা হচ্ছে যে এই শাসক দলের যে রাজনৈতিক পরামর্শদাতারা আছে তারা কিভাবে গিয়ে ইনফ্লুয়েন্সটা করছে সেই রিপোর্টটাও কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসবে। কেননা দুটোই প্রফেশনাল কোম্পানি, তারা একটা প্রফেশনাল কোম্পানি আর একটা প্রফেশনাল কোম্পানি কীভাবে কাজ করছে, সেই জায়গাটা কীভাবে ইনফ্লুয়েন্স হয়ে আছে, কতখানি সেখানে ন্যাচারাল ইনপুট আছে, কতখানি এই 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 যারা রাজনৈতিক পরামর্শদাতা তাদের ইনফ্লুয়েন্স কাজ করছে, এই সমস্ত জিনিসটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং সেই অনুযায়ী পাল্টা প্ল্যানিং তৈরি হয়ে যাবে। ফলে কার্যত দুর্ভেদ্য একটা ত্রিস্তরীয় পরিকল্পনা স্তর তৈরি করছে বিজেপি। এবং এখন আপনারা জানেন যে লোকসভা নির্বাচন যদি শুরু হয়, যদি খুব তাড়াতাড়ি শুরু হয়, এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রায় 3.5 মাস মতো সময় এখনও হাতে রয়েছে, কিন্তু এই কোনো রকম কোনো পরিকল্পনায় ফাঁক কিন্তু বিজেপি রাখতে চাইছে না। ফলে এবারে লোকসভা নির্বাচনে একে তো দুর্নীতির চাপ রয়েছে, দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, তার উপরে অনেক গোছালো সাংগঠনিকভাবে অনেক স্থিতাবস্থায় থেকে ময়দানে নেমে লড়াই করবে বিজেপি। তাই তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে কে কোয়া কার্যত সেটা তো হবেই না, উল্টে বিজেপি যে স্বপ্নটা দেখছে যে এই বাংলা থেকে অন্তত 30+ আসন, 35-এর কাছাকাছি আসন তাদের তুলে নেওয়া, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট হওয়ার মতো জায়গায় যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, হোক বা না হোক, সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য যেটা যেটা করার দরকার সেই জায়গাটাই কিন্তু শুরু করে দিয়েছে বিজেপি। ফলে এই বিজেপি অনেক গোছালো অবস্থায় ভোটের ময়দানে নামবে, যেটা কিন্তু শাসক দলের শিরোপীরা যথেষ্ট কারণ হতে পারে। এবং সেই কারণেই এই খবর সামনে আসার পর থেকেই রীতিমতো প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এখানকার সেই অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলির মধ্যে। এবং সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা একদম সঠিক পথে তাদের পরিকল্পনাটা নিয়ে যাচ্ছেন লোকসভা নির্বাচন নিয়ে। এবার দেখার যে সত্যি এই ত্রিস্তরীয় পরিকল্পনা স্তর তৈরি করার পর আলটিমেট রেজাল্টে সেটা কতখানি এফেক্ট করতে পারে। আপনাদের কি মনে হয় এই তৃতীয় নিরপেক্ষ সংস্থাকে নিয়ে আসা সংঘ পরিবার এবং বিজেপির নিজস্ব সাংগঠনিক ব্যাপারের বাইরে কতখানি ফলপ্রসূ হতে চলেছে বিজেপির জন্য লোকসভা নির্বাচনে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।